হ্যালো এভরিওয়ান, আমি তানভীর আহমেদ লিওন পড়াশোনা করছি খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি খুলনাতে। আজকে আমরা এমন একটা চ্যাপ্টার পড়ব যেটা হচ্ছে প্রায় সময় ফিজিক্সে অ্যাভয়েড করে যাওয়া হয় বা কম ইম্পর্টেন্ট বলে হচ্ছে এটাকে পড়ানো হয় না, সেটা হচ্ছে ভৌত রাশি এবং তাদের পরিমাপ। আমাদের পদার্থবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার। প্রথমে আসি পদার্থবিজ্ঞান কী জিনিস। পদার্থবিজ্ঞান হচ্ছে মূলত বিজ্ঞানের এমন একটা শাখা যেটা হচ্ছে দুটো জিনিস নিয়ে ডিল করে। তারা হচ্ছে পদার্থ আর হচ্ছে শক্তি। এই দুটো জিনিস এবং তাদের মধ্যে যে সম্পর্ক, এই জিনিসটা নিয়ে আমরা যে বিজ্ঞানের যে শাখায় আমরা কথাবার্তা বলি সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান। আর পদার্থবিজ্ঞানকে মূলত দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে চিরায়ত পদার্থবিজ্ঞান, অন্যটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। চিরায়ত পদার্থবিজ্ঞানে হচ্ছে আমরা পদার্থবিজ্ঞানের একটু পুরনো রূপ, যেখানে আমরা আমাদের বেশ কিছু মৌলিক টপিক আছে পদার্থবিজ্ঞানের, যেমন হচ্ছে বল, এছাড়া আছে শক্তি, গতি, তারপর আছে তাপ। এইসব বিষয় নিয়ে আলোচনা করি। এগুলো পদার্থবিজ্ঞানের প্রাথমিক দিকের জিনিসপত্র। আর আধুনিক পদার্থবিজ্ঞান বা মডার্ন ফিজিক্স হচ্ছে পদার্থবিজ্ঞানের পরের ধাপ। এখানে হচ্ছে আমরা মূলত কোয়ান্টাম মেকানিক্স বা আমাদের বলতে পারি কোয়ান্টাম পদার্থবিজ্ঞান আর হচ্ছে গিয়ে আপেক্ষিক তত্ত্ব। এগুলো নিয়ে আলোচনা করি। এই দুই মিলেই হচ্ছে আমাদের বর্তমান সময়ের মূল পদার্থবিজ্ঞান। এরপর আসি রাশি। রাশি কি জিনিস? যে কোনো জিনিস যা পরিমাপ করা যায় তাকে আমরা রাশি বলি। তাহলে রাশি আমার যদি সংজ্ঞা আসে বা জ্ঞানমূলক আসে, তুমি বলবা হচ্ছে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। এবং সমস্ত রাশিকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা হচ্ছে লব্ধ রাশি। লব্ধ রাশির আরেকটা নাম হচ্ছে যৌগিক রাশি। এগুলো কি জিনিস? মৌলিক রাশি হচ্ছে ওই সকল রাশি যেগুলো প্রকাশ করতে আমার আর কোনো রাশি লাগে না। অনেকটা মৌলিক সংখ্যার যৌগিক সংখ্যার মতো। আমরা গণিতে যেটা পড়ে আসলাম সেখানে মৌলিক সংখ্যা ছিল যেটা আর কোনো গুণিতক ছিল না ওই সংখ্যার এক বাদে। তো এখানে মৌলিক রাশি প্রকাশ করতে এ নিজে একাই যথেষ্ট। আর লব্ধ রাশি হচ্ছে একাধিক মৌলিক রাশি মিলে তৈরি হয়। মৌলিক রাশি হচ্ছে 60টি। সেগুলো হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়, বৈদ্যুতিক প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ এবং দীপন তীব্রতা। এইগুলোকে প্রকাশ করার জন্য বিভিন্ন রকমের ইউনিট বা একক আছে। সেগুলোর মধ্যে বর্তমানে সারা পৃথিবীতে যেটা গ্রহণযোগ্য বা সবচেয়ে বেশি ইউজ হয় সেটা হচ্ছে এসআই ইউনিট বা স্ট্যান্ডার্ড ইউনিট বর্তমান সময়ের। আর এই ইউনিটগুলোর মধ্যে দৈর্ঘ্যের আমার একক হচ্ছে গিয়ে মিটার, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, ভরের একক হচ্ছে কিলোগ্রাম, কেজি, সময় একক হচ্ছে সেকেন্ড, বৈদ্যুতিক প্রবাহের একক হচ্ছে গিয়ে অ্যাম্পেয়ার, তাপমাত্রার একক হচ্ছে ক্যালভিন, পদার্থ পরিমাণ একক হচ্ছে মোল, আর দীপন তীব্রতা একক হচ্ছে ক্যান্ডেলা। এটাই সর্বজন স্বীকৃত এবং সর্বাধুনিক আমাদের ইউনিট সিস্টেম। এটা বাদেও দেখা গেছে সিজিএস, যেখানে হচ্ছে গিয়ে সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড, এছাড়া হচ্ছে গিয়ে এমকেএস, এফপিএস, বিভিন্ন রকমের আরও পরিমাপের একক আছে, কিন্তু সেগুলো হচ্ছে কিছু এলাকা ভিত্তিক, কোনো কিছু নির্দিষ্ট দেশে ওটা ব্যবহৃত হয়। কিন্তু যদি তুমি ইন্টারন্যাশনালি কথা বলতে চাও আন্তর্জাতিকভাবে, তাহলে হচ্ছে এসআই ইউনিট সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। এবং আমাদের বইয়ে বর্তমান যে বইটা আছে পাঠ্য বইয়ে, সেখানে সমস্ত ক্যালকুলেশন বলো বা সমস্ত কথাবার্তা এই এসআই ইউনিট নিয়ে বলা আছে। এখন এখানে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন মাঝে মধ্যে আসে, সেটা হচ্ছে আমাদের অনুধাবনমূলক প্রশ্ন, সেটা হচ্ছে মৌলিক রাশি ও লব্ধ রাশির পার্থক্য। সেটা বললে তাহলে তোমাকে যদি বলা হয় যে মৌলিক রাশি আর লব্ধ রাশির মধ্যে পার্থক্য লিখো, তখন তুমি হচ্ছে একটা টেবিল করবা যার দুটো কলাম থাকবে। প্রথম কলামে থাকবে মৌলিক রাশি এবং সেকেন্ড কলামে থাকবে হচ্ছে লব্ধ রাশি। 1 নম্বর পয়েন্টে তুমি দুটো সংজ্ঞা দিবা। মৌলিক রাশি হচ্ছে যেটা প্রকাশ করতে অন্য কোনো রাশির প্রয়োজন হয় না, এবং যৌগিক রাশি হচ্ছে যেটা প্রকাশ করতে এক বা একাধিক মৌলিক রাশির প্রয়োজন হয়।
তারপরে দ্বিতীয় পয়েন্টে তুমি লিখবা যে মৌলিক রাশির সংখ্যা হচ্ছে 60টি। আর লব্ধ রাশির ক্ষেত্রে লব্ধ রাশির কোনো নির্দিষ্ট সংখ্যা নাই, এটা হচ্ছে অসংখ্য। এই মৌলিক রাশিগুলো গুণ হয়ে ভাগ হয়ে বিভিন্নভাবে অসংখ্য লব্ধ রাশি তৈরি করতে পারে। তাই সেকেন্ড পয়েন্টটা হচ্ছে মৌলিক রাশির পরিমাণ হচ্ছে 60টি এবং লব্ধ রাশি হচ্ছে অসংখ্য। এবং তৃতীয় পয়েন্টটিকে তুমি উদাহরণ দিতে পারো, যেমন উদাহরণ হিসেবে তুমি লিখতে পারো দৈর্ঘ্য, ভর, সময়। আর লব্ধ রাশির বেশ কিছু উদাহরণ হিসেবে তুমি লিখতে পারো যেমন হচ্ছে বেগ, তারপর তুমি লিখতে পারো বল, তারপর হচ্ছে কাজ। এগুলো হচ্ছে কিছু লব্ধ রাশির উদাহরণ। এরপরে এগুলো হচ্ছে আমাদের যে মৌলিক রাশিগুলো আমরা এসআই ইউনিট পড়লাম সেগুলোর সংজ্ঞা, যে কোনটা কি। ধরো 1 সেকেন্ড বলতে আমি কি বুঝি, 1 সেকেন্ড কাকে বলে। এখন কথা হচ্ছে ভাইয়া 1 সেকেন্ড তো আমি ঘড়িতেই মাপতে পারি, যে আমি ঘড়িতে দেখছি ঘড়ি কাটায় একটা কাটায় একবার যাচ্ছে সামনে 1 সেকেন্ড হয়ে গেছে। তাহলে হচ্ছে গিয়ে সেকেন্ডের সংজ্ঞা এত বিস্তৃত করে দেওয়ার প্রয়োজনটা কি, বা এটা কেন দেওয়া হয়। এখন কথা হচ্ছে দেখো, তুমি আমি যখন একটা ঘড়ি ইউজ করে 1 সেকেন্ড ইউজ করতে 1 সেকেন্ড বলতেছি, তখন হয়তো আমাদের এই জিনিসটা খুব একটা দাম নাই, মানে আমাদের খুব একটা ভ্যালু করে না। যে 1 সেকেন্ড যদি আমি বেশিও হিসাব করি বা 1 সেকেন্ড কমও হিসাব করি, তখন কোনো আমার এটা কোনো খুব একটা বেশি এফেক্ট পড়বে না। কিন্তু কথা হচ্ছে যখন তুমি খুব নিখুঁত কিছু ক্যালকুলেশন করতে যাবা, ধরো হচ্ছে তুমি একটা রকেট লঞ্চ করবা বা যে কোনো একটা খুব হেভিলি কোনো একটা নিখুঁত ক্যালকুলেশন করবা, তখন তোমার এই প্রতিটা সেকেন্ডের বা প্রতি সেকেন্ডের অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, যেমন মিলি সেকেন্ড বা মাইক্রো সেকেন্ডেরও খুব দাম আছে। সেই ক্ষেত্রে হয় কি, এই সেকেন্ডের ক্যালকুলেশন অনেক বেশি পারফেক্ট হওয়া দরকার পড়ে। আর এটা এমন হওয়া দরকার যেটা হচ্ছে সময়ের সাথে সাথে চেঞ্জ হবে না। যেমন ধরো আজকে একটা ঘড়ি আমার সে 1 সেকেন্ড সময় দিচ্ছে, ঠিক আছে, কিন্তু একটা সময় পরে গিয়ে দেখা গেছে ঘড়ি ব্যাটারি শেষ হয়ে গেল বা অন্য কোনো কারণে দেখা গেছে ওই সময়টা সে আর ঠিকমতো দিচ্ছে না। যে কোনো ঘড়ি তুমি এটা গ্যারান্টি দিতে পারবে না যেটা সবসময় ঠিকমতো চলবে। তা সবচেয়ে নিখুঁত যে ঘড়িটা আছে ওটাও একটা কয়েকশো বছরে দেখা গেছে কিছু পরিমাণ সময় হারায়। কিন্তু তুমি যদি এই যে ওরা বিজ্ঞানীরা একটা সংজ্ঞা দিয়েছেন যে সিজিএম 133 এই পরমাণুর এতগুলো স্পন্দন সম্পন্ন করতে যে পরিমাণ সময় নেয় সেটা হচ্ছে 1 সেকেন্ড। এইটা চিরকাল যুগের পর যুগ ধরে 1 সেকেন্ড সময়ই নিবে, এটা কখনো চেঞ্জ হওয়ার মতো না। তাই যখন হচ্ছে মৌলিক রাশিগুলোর সংজ্ঞা বিজ্ঞানীরা দিয়েছেন, তখন ওনারা চেষ্টা করেছেন যে এমনভাবে সংজ্ঞাগুলো দিতে যেটা হচ্ছে স্থান কাল পাত্র ভেদে কখনোই চেঞ্জ না হয়। এই যে সাথে সময়ের সাথে সাথে কখনো গিয়ে পরবর্তী 1 সেকেন্ড যেন 1 সেকেন্ড বর্তমান 1 সেকেন্ড একটু বেশি বা একটু কম এরকম যেন না হয়। এভাবে করে হচ্ছে ওনারা মিটারের এককটা দিয়েছেন। মিটার হচ্ছে, দেখো মিটার হচ্ছে 1 মিটার আমরা খুব সহজ স্কেল দিয়ে মাপতে পারি না, কিন্তু ওনার একক দিয়েছেন কীভাবে, ওনারা বলেছেন হচ্ছে শূন্য মাধ্যমে 1 সেকেন্ডের এত ভাগের 1 ভাগ, আর সময় আলো যে দূরত্ব অতিক্রম করে সেটি হচ্ছে 1 সেকেন্ড। এবং এটা চিরকাল ধরে এই ধ্রুব সত্যই থাকবে, এটা চিরকাল ধরে আলো এতটুকু দূরত্ব অতিক্রম, এতটুকু সময়ে সে হচ্ছে 1 মিটার দূরত্বই অতিক্রম করবে। এখন এইভাবে করে কিলোগ্রাম এর আছে, অ্যাম্পিয়ার আছে, মোল আছে, ক্যালভিন আছে, ক্যান্ডেল আছে। এগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বা সবচেয়ে প্রায় যেটা মাঝে মধ্যে বেশি আসে সেটা হচ্ছে এই ক্যান্ডেলার এককটা। এটা প্রায় সময় আমাদের দেখা গেছে জ্ঞানমূলকে চলে আসে যে 1 ক্যান্ডেলা কাকে বলে বা ক্যান্ডেলা বলতে কি বুঝো। যদি তোমাকে কাকে বলে তাহলে তুমি সরাসরি সংজ্ঞাটা লিখবা, আর বলতে কি বুঝো বলে তুমি একটা উদাহরণ দিয়ে বুঝাবা যে 5 ক্যান্ডেলা বলতে কি বুঝো। তখন তুমি এটা একটা সংজ্ঞাটা দিয়ে তারপর একটা এক্সট্রা উদাহরণ দিয়ে দেখা গেছে তুমি এটাকে একটা ব্যাখ্যা করে ভালো মতো লিখবা। তারপরে হচ্ছে গিয়ে এখানে আচ্ছা আরেকটা বিষয় টপিক যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বেশ কিছু নাম্বার আছে এখানের মধ্যে। দেখো এই যে এখানে একটা বড় সংখ্যা আছে বা এখানে একটা বড় সংখ্যা আছে, আমি মুখে উচ্চারণ পর্যন্ত করি না এই সংখ্যাগুলো। কথা হচ্ছে এগুলো তুমি যদি এভাবে মানে এটা কত লক্ষ কত কোটি এভাবে হিসাব করে পড়তে যাও, তাহলে হচ্ছে তোমার মুখস্থ করতে খুবই কষ্ট হবে। এই জন্য একটা সহজ ট্রিক্স হচ্ছে যে কমাগুলো দেওয়া আছে এভাবে ভাগ ভাগ করে পড়ে এভাবে মুখস্থ করা, কারণ তুমি খাতায় লিখবা আলটিমেটলি, তোমাকে তো আর কেউ ভাইবা জিজ্ঞেস করছে না। তুমি এটা পড়বা 9, 192, 631, 770 এভাবে পড়লে, বা এটা হচ্ছে 299, 792, 458 এইভাবে পড়লে মনে রাখার আমাদের সুবিধাটা বেশি হয় আর কি। আচ্ছা ঠিক আছে, আমাদের নেক্সট স্লাইডে চলে যাই। এরপর আছে মাত্রা। মাত্রা কী জিনিস? আচ্ছা, এককের সাথে মাত্রা একটা ভালো পার্থক্য আছে। মাত্রা হচ্ছে, আমি যদি সংজ্ঞাটা বলি, মাত্রা হচ্ছে যে কোনো রাশির যে কোনো একটা রাশি তা হচ্ছে গিয়ে তার মৌলিক রাশিগুলো, তাতে উপস্থিত যে মৌলিক রাশিগুলো আছে সেগুলোর যে সূচকে প্রকাশ করা হয় তাকে মাত্রা বলে। সংজ্ঞাটা একটু কনফিউজিং, সংজ্ঞাটা ভালো বোঝা যায় না। আমাদের যে মৌলিক রাশিগুলো ছিল, যেমন ধরো দৈর্ঘ্য, এটার মাত্রা হচ্ছে এল। আমরা একক পড়ছিলাম কি, মিটার। মিটারকে আমরা প্রকাশ করতাম কি দিয়ে, মাই ব্যাড, এটা ছিল আমাদের একক, এটা ছিল আমাদের একক, আর এটা হচ্ছে মাত্রা। দেখো তেমনি হচ্ছে আমাদের ভর যে আছে, ভরের মাত্রা হচ্ছে এম,
আর একক হচ্ছে গিয়ে কিলোগ্রাম। তার মানে দেখো একক যেমন একটা জিনিস কোনো একটা রাশিকে হচ্ছে মাপার জন্য, পরিমাপ করার জন্য, তেমনি মাত্রা হচ্ছে আরেকটা বিষয় যেটা হচ্ছে কোনো একটা রাশিকে প্রকাশ করে অন্য একটা ওয়েতে। এবং এটা দিয়ে আমরা কাজটা কি হয়, মৌলিক রাশির ক্ষেত্রে আসলে তেমন একটা কোনো চেঞ্জ নাই, জিনিসটা দিয়ে খুব একটা লাভ নাই। কিন্তু একটা যে কোনো যৌগিক রাশি, যেমন ধরো তুমি হচ্ছে যদি আমি এখানে ধরো একটা যৌগিক রাশি নেব বেগ। এখন বেগ কি জিনিস আমরা এর পরের চ্যাপ্টারটা আমরা যখন পড়বো, চ্যাপ্টার 2, আমাদের এই চ্যানেল থেকে এটা ভিডিও আসবে, তোমরা সাথে থেকো। সেখানে তোমরা দেখবো যে বেগ হচ্ছে গিয়ে দৈর্ঘ্য ভাগ সময়। দৈর্ঘ্যকে সময় দিয়ে ভাগ করলে আমরা বেগ পাই। এখন এটা আমি যদি এভাবে ফর্মুলাটা তোমাকে, যে আমাদের যেই এখানে যে ইকুয়েশনটা আছে বা যে সমীকরণটা আছে, যে আমাদের সূত্রটা আছে, সেটা তুমি দিয়ে বুঝতে পারো। অথবা আমি তোমাকে যদি বলে দিই যে এল টি ইনভার্স 1, এটা দিলেও ব্যাগই বোঝায়। এখন এটা দিয়ে কী হয় ব্যাগ বোঝায়, এখানে দেখো এল হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা, এখানে হচ্ছে এল হচ্ছে গিয়ে আমাদের দৈর্ঘ্যের মাত্রা, আর টি হচ্ছে গিয়ে সময়ের মাত্রা। তার মানে এখানে আসলে লেখা হয়েছে দৈর্ঘ্য ভাগ সময়, বা দৈর্ঘ্য সময় ইনভার্স 1, একই কথা। ইনভার্স 1 দেওয়া যা কথা, ভাগ সময় দেওয়া তা একই কথা। তার মানে এই মাত্রাটা দেখে বোঝা যাচ্ছে এখানে দৈর্ঘ্য ভাগ সময় আছে। তার মানে এটা হচ্ছে বেগকে প্রকাশ করতেছে। এবং এটা যে বেগকে প্রকাশ করতেছে, এটাকে আমরা লিখতে পারি সামনে, এখানে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে বেগ। তাই কোনো একটা রাশির যখন আমরা মাত্রা লিখি, তখন সেটাকে আমরা তৃতীয় বন্ধনীর মধ্যে দেখাই, এবং সেখানে হচ্ছে আমরা কি কি মৌলিক রাশি উপস্থিত আছে সেটা দেখতে পারি, এবং হচ্ছে সেগুলো কত পাওয়ারে আছে, সেগুলোর ঘাত কত আছে সেটা দেখতে পারি। তো মাত্রা হচ্ছে এই জিনিসটা, যেটা হচ্ছে গিয়ে কোনো একটা রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে সে প্রকাশ করে। আচ্ছা, সামনে আগে আমরা আমাদের এই চ্যাপ্টারের নেক্সট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে গিয়ে স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গেজ। স্লাইড ক্যালিপার্স বা ভার্নিয়ার ক্যালিপার্সের আরেক নাম। এটা আসলে কাজ করে হচ্ছে যে নীতির উপর ভিত্তি করে, সেটা হচ্ছে গিয়ে ভার্নিয়ার স্কেলের নীতি। ভার্নিয়ার স্কেলের যেই মূল যে কাজটা, সেটাকেই স্লাইড ক্যালিপার্স একটু বড় করে আমাদের সামনে হচ্ছে নতুনভাবে প্রকাশ করছে। তোমাদের বইয়ে স্লাইড ক্যালিপার্স একটা সুন্দর ছবি পাওয়া যাবে, ওটা আমরা এখানে দেখাইনি। আমরা হচ্ছে যেটা আমাদের মেন দরকার, আমাদের ভার্নিয়ার স্কেলের ছবি, সেটা আমরা দেখাইছি। এখন দেখো এখানে হয় কি জিনিসটা, যে যখন হচ্ছে আমরা একটা স্কেল দিয়ে কোনো একটা জিনিস মাপি, তখন হচ্ছে আমরা স্কেলের যে সবচেয়ে ছোটো থাক, মনে করো এখানে হচ্ছে গিয়ে এখানে দেখো সেন্টিমিটার ঘরে মাপা আছে, এটা 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, এবং প্রতিটা সেন্টিমিটারের মধ্যে দেখা গেছে কয়টা করে, 10টা করে, 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ 10টা করে ভাগ আছে। তার মানে এটা হচ্ছে সেন্টিমিটারের 10 ভাগের 1 ভাগ। তার মানে হচ্ছে গিয়ে সেন্টিমিটার পরে মিলিমিটার। তো 1 মিলিমিটার পর্যন্ত এটা নিখুঁতভাবে মাপতে পারে। এখন যদি কোনো একটা লাঠির দৈর্ঘ্য, ধরো আমি একটা লাঠি নিলাম, এটার দৈর্ঘ্য হচ্ছে ধরো হচ্ছে 10.2 মিলিমিটার, মানে 10 মিলিমিটার চেয়ে একটু বেশি, 11 মিলিমিটার চেয়ে একটু কম। তো এই যে দুটার মাঝামাঝি একটা অবস্থা, মানে যখন হচ্ছে এই বস্তুটা ধরো এই দাগে আসবে কোনো একটা, তখন সে মাপতে পারবে ঠিক মতো, বা এটাতে আসলে মাপতে পারবে যখন একটা বস্তুর মাপ, যদি এই দাগ বরাবর আসে তো সে মাপতে পারবে, এখানে আসলে মাপতে পারবে। কিন্তু এর মাঝামাঝি যদি কোথাও থাকে, যেটাই মাপতে চাইছে সেটার মাপ, তাহলে হচ্ছে গিয়ে এটার পক্ষে নিখুঁতভাবে বলা সম্ভব না যে এটা আসলে ঠিক কত মিলিমিটার। তাই একটা মূল স্কেলের ক্ষুদ্রতম যে ভাগটা আছে, সেটার ভগ্নাংশ পরিমাপের জন্য এখানে মূল স্কেলটার ক্ষুদ্রতম ভাগ হচ্ছে 1 মিলিমিটার, এবং তার ভগ্নাংশ পরিমাপের জন্য, মানে যখন একটা আমাদের যে বস্তুটা আমরা মাপবো তার দৈর্ঘ্য হচ্ছে ওটার ভগ্নাংশ আকারে কিছু আসে। যেমন এখানে আমি একটা উদাহরণ দিলাম যে 10.2 মিলিমিটার, তখন এই 0.2 জিনিসটাকে আসলে আদৌ 0.2 কি না এটাকে আমার মাপার জন্য আমাদের হচ্ছে একটা এক্সট্রা স্কেল লাগে, সেটাকে আমরা বলি ভার্নিয়ার স্কেল। এই ভার্নিয়ার স্কেলের কাজটা কি? ভার্নিয়ার স্কেলের ছোট্ট একটা বিষয় থাকে, সেটা হচ্ছে এই ভার্নিয়ার স্কেলটা মূল স্কেলের উপরে থাকে, এবং এটার যেই ঘরটা, ভার্নিয়ার স্কেলের যে দৈর্ঘ্যটা আছে, সেটা হচ্ছে মূল স্কেলের থেকে মানে প্রতিটা ঘর একটু করে ছোট হয়। যেমন তুমি যদি এখানে, আমি যদি এখানে তোমাকে একটু দেখাই, তুমি ভালো করে লক্ষ্য করো, এগুলো পরিষ্কার করে দিই, দাঁড়াও। এখানে দেখো উপরের ভার্নিয়ার স্কেলে 10টা ভাগ আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। এবং নিচের যে আমাদের প্রধান স্কেল, এখানেও এই 1 সেন্টিমিটার মধ্যে 10টা ভাগই আছে। কিন্তু দেখো এই ভার্নিয়ার স্কেলের যে 10টা ভাগ, সেটা হচ্ছে মূল স্কেলের 9টা ভাগের পরিমাণ সমান হয়ে আসতেছে। মানে এখানেও 10টা ভাগ, এখানেও 10টা ভাগ, কিন্তু উপরের 10টা ভাগ হচ্ছে নিচের 9টা ভাগকে কভার করতেছে। তার মানে এখানে হচ্ছে গিয়ে প্রতিটা ভাগ মূল ভাগের থেকে কিছুটা পরিমাণ ছোট। এই জিনিসটার মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে আমাদের যেই ডিজায়ার্ড যে আমাদের
অবজেক্ট আমাদের যে জিনিসটা মাপবো আমরা তার দৈর্ঘ্যটা ভগ্নাংশ আকারে পরিমাপ করতে পারি। কীভাবে করতে পারি? এই জন্য আমাদের সবার আগে একটা জিনিস লাগে, সেটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক বা ভার্নিয়ার কনস্ট্যান্ট। ভার্নিয়ার কনস্ট্যান্ট কী জিনিস? ভার্নিয়ার ধ্রুবক, যেটাকে প্রকাশ করে হচ্ছে গিয়ে আবার সংক্ষেপে ভিসি দিয়ে। ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে গিয়ে একটা ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে কতটুকু ছোট। আরেকবার ভালো করে নোটিস করো, সংজ্ঞাটা হচ্ছে কি? ভার্নিয়ার স্কেলের এক ভাগ, ক্ষুদ্রতম এক ভাগ প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে কতটুকু ছোট। মানে আমি যদি এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ আমি এটার সংজ্ঞাটাকে আমি হচ্ছে গিয়ে কোনো ইকুয়েশনে লিখি, তখন হচ্ছে গিয়ে হবে যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ বিয়োগ হচ্ছে গিয়ে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ। ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ, দ্যাট ইজ দ্য বেসিক ফর্মুলা, যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ, এদের যে ডিফারেন্স সেটাই হচ্ছে কি আমাদের ভার্নিয়ার ধ্রুবক বা ভার্নিয়ার কনস্ট্যান্ট। এখন এটাকে আমরা ম্যাথমেটিক্যালি যখন সলভ করবো, আমাদের যখন কোশ্চেনে দেওয়া থাকবে তখন নানাভাবে দেওয়া থাকতে পারে। যেমন ধরো তোমাকে প্রশ্নে দেওয়া থাকলো যে এটাকে আমি যদি তোমাকে বলি, আমি প্রশ্নের মানে অঙ্কের ভাষায় তোমাকে বলে দিল ভার্নিয়ার স্কেলের 10 ভাগ প্রধান স্কেলের 9 ভাগের সমান। তাহলে এখন তুমি একটু ভালো করে খেয়াল করো, প্রধান স্কেলের 9 ভাগ যেটা, সেটার দৈর্ঘ্য হচ্ছে কত? আমি বলছি এখানে ক্ষুদ্রতম এক ঘর হচ্ছে 1 মিলিমিটার করে, তার মানে প্রধান স্কেলের 9 ভাগ হচ্ছে 9 মিলিমিটার। তার মানে এই যে জিনিসটা প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ আর ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ, এটাকে আমি যদি একবারে আসবো আমি অবশ্যই আসবো। এখন দেখো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ হচ্ছে আমাদের 1 মিলিমিটার, তাই না? আর ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ কত? এটা আমাকে সরাসরি বলে দেয়নি, আমাকে প্রশ্ন বলে দিচ্ছে যে ভার্নিয়ার স্কেলের 10 ভাগ প্রধান স্কেলের 9 ভাগের সমান। তো ভার্নিয়ার স্কেলের 10 ভাগ যদি প্রধান স্কেলের 9 ভাগের সমান হয়, তাহলে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান? 9 ভাগ যদি 10-এর সমান হয়, তাহলে 1 ভাগ হচ্ছে 9/10 এটার সমান, তাই না? এটা আমাদের হচ্ছে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ। আমি তোমাকে বলছি এই দুটো ডিফারেন্স হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক, তার মানে হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের ভার্নিয়ার ধ্রুবকটা হবে 1 বিয়োগ 9/10 বা 1/10 বা 0.1 মিলিমিটার। তাহলে আমাদের এই যে ছবিতে আমাদের যে ভার্নিয়ার স্কেলটা আছে, এটার ভার্নিয়ার ধ্রুবকের মান হচ্ছে 0.1 মিলিমিটার। এই জিনিসটাকে আমি এইভাবে না বলে প্রশ্নের মধ্যে আমি অন্যভাবে বলে দিতে পারি। যেমন তোমাকে প্রশ্ন বলে দিল যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ 1 মিলিমিটার এবং ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 10। সেই ক্ষেত্রে তোমাকে যদি ওভাবে বলে দেয়, সেক্ষেত্রে তোমাদের ফর্মুলাটা যেটা ভার্নিয়ার স্কেলের ধ্রুবকটা ভার্নিয়ার ধ্রুবকের, সেটাকে তুমি এইভাবে মানে চিন্তা করে ব্যাক ক্যালকুলেশন আসতে পারো, অথবা তুমি সরাসরি একটা ফর্মুলা ইউজ করতে পারো। সেটা হচ্ছে তোমাদের ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি ইকুয়াল টু S/N। এখানে S হচ্ছে গিয়ে আমাদের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ এবং N হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তো সেই ক্ষেত্রে তুমি দেখো এই ফর্মুলাটা তুমি যদি এখানে খাটাও আমাদের এটার ক্ষেত্রে, তাহলে হচ্ছে আমাদের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ হচ্ছে 1 মিলিমিটার আর ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে গিয়ে 10। ভার্নিয়ার স্কেলের ভাগ 10টা আছে না ভাগ, সেটা ভাগ সংখ্যা বলতে ওটা বোঝাচ্ছে যে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা ভাগ কয়টা আছে। তো এখানে সেম আসে 0.1 মিলিমিটার। তো দুই ক্ষেত্রেই আমাদের ভার্নিয়ার ধ্রুবক যেটা আসলো সেটা হচ্ছে 0.1 মিলিমিটার। এভাবে হচ্ছে আমরা ভার্নিয়ার ধ্রুবকটা ক্যালকুলেট করতে পারি। এখন আমাদের কথা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক ক্যালকুলেটর আমাদের লাভ কি হলো ভাইয়া? আচ্ছা, লাভ অবশ্যই আছে, লাভ না থাকলে তো আমরা করতেছি না, আমরা একটু সামনে আগাই। তারা এখানে আমরা এই পেজটা দেখাই, ক্লিয়ার পেজে দেখাই। ভার্নিয়ার ধ্রুবক যেটা ক্যালকুলেট করার পরে আমরা হচ্ছে যে আমরা মূল কাজটা ছিল সেটা হচ্ছে আমাদের একটা যে কোনো বস্তুর আমরা হচ্ছে দৈর্ঘ্য মাপবো। এখন দৈর্ঘ্য মাপার জন্য আমাদের হচ্ছে ধরো আমাদের এই হচ্ছে আমাদের একটা ধরো এই হচ্ছে আমাদের একটা স্টিক, এটা হচ্ছে আমরা দৈর্ঘ্য মাপবো। এটাকে যখন আমরা স্লাইড ক্যালিপার্সে নিব, তখন হচ্ছে আমাদের মূল স্লাইড ক্যালিপার্সের যে প্রধান স্কেল বা যেটা মূল স্কেল, একটু আগে আমাদের যেটা তুমি যদি দেখি এখানে যেটা এটা ছিল আমাদের মূল স্কেল নিচের বড়টা, তো সেটাতে একটা মান আসবে, সেটাকে আমরা বলবো হচ্ছে রৈখিক স্কেলের পার্ট বা প্রধান স্কেলের পার্ট বলি আমরা আসলে। তাহলে হচ্ছে আমাদের একটা মান আসবে প্রধান স্কেলের পার্ট। প্রধান স্কেলের পার্ট এটাকে আবার M দিয়ে প্রকাশ করে। এটা হচ্ছে কোনটা? এটা হচ্ছে আমি যখন বস্তুটাকে এটা ধরো আমার এটা হচ্ছে এই কলমটা হচ্ছে সেই বস্তুটা যেটাকে আমরা মাপতে চাই দৈর্ঘ্য কত, তখন আমি এটাকে যদি আমি এখানে বসাই, তাহলে এটা হচ্ছে গিয়ে
দেখো আমাদের এখানে 9 মিলিমিটার যে ঘরটা আছে সেটাকে ক্রস করতেছে, তাহলে এটা হচ্ছে 9 মিলিমিটার থেকে একটু বেশি, তো এটার প্রধান স্কেলের পার্ট হবে 9 মিলিমিটার। যেই ঘরটাকে সে ক্রস করছে বাট তার আগেরটাকে সে পার হয় নাই, সেটা হচ্ছে আমাদের প্রধান স্কেলের পার্ট। তো এই ক্ষেত্রে প্রধান স্কেলের পার্ট হবে আমাদের 9 মিলিমিটার। আর তারপরে আমাদের ভার্নিয়ার ধ্রুবক যেটা আছে সেটা আমরা অলরেডি ক্যালকুলেট করছি, সেটা হচ্ছে 0.1 মিলিমিটার। আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে ভার্নিয়ার সমাপতন। ভার্নিয়ার সমাপতন হচ্ছে কি, যখন তুমি এই কাজটা করতে যাবা, তুমি যখন এই জিনিসটা মাপতে যাবা, তখন হচ্ছে এই ভার্নিয়ার স্কেলের একটা ঘর, ভার্নিয়ার স্কেলের যে কোনো একটা ঘর হচ্ছে গিয়ে প্রধান স্কেলের যে কোনো একটা ঘরের সাথে সরাসরি একদম হুবহুব মিলে যাবে বা খুব কাছাকাছি চলে আসবে, হয় হুবহুব মিলবে নাহলে হচ্ছে খুব কাছাকাছি আসবে, সেটাকে আমরা বলবো ভার্নিয়ার সমাপতন। তো এই ভার্নিয়ার সমাপতনের মানটা আমার লাগবে, ধরে নিলাম আমরা যে ভার্নিয়ার স্কেলে ধরো 5 নাম্বার যে ঘরটা আছে সেটা হচ্ছে আমাদের প্রধান স্কেলের কোনো একটা দাগের সাথে সে হুবহুব মিলে গেছে, তাহলে আমার ভার্নিয়ার সমাপতন যেটা আছে সেটা হবে 5। তো ভার্নিয়ার সমাপতন আমি পেয়ে যাব ভার্নিয়ার সমাপতন। আর এর সাথে গুণ হবে হচ্ছে আমাদের ভার্নিয়ার ধ্রুবক। এই জিনিসটা হচ্ছে প্রধান স্কেলের পার্টের সাথে যোগ হবে। আমি এটাকে যদি হচ্ছে গিয়ে একটু আমরা হচ্ছে শর্টকাটে লিখতে চাই, তাহলে হচ্ছে আমাদের এটা হচ্ছে, এবং এই যে জিনিসটা যে ফর্মুলা তোমাকে লিখলাম, এই টোটালটা হচ্ছে আমাদের এই স্কেলের মোট দৈর্ঘ্য, বা আমাদের হচ্ছে যেটা হচ্ছে আমরা ক্যালকুলেশন করতে চাইছিলাম, যেটা মাপতে চাইছিলাম সেই দৈর্ঘ্যটা। এখন আমি এটাকে তোমার যদি শর্টকাটে ফর্মুলা মতো করে লিখি, তাহলে সেটাকে লেখা হচ্ছে L = M + V × VC। এখানে L হচ্ছে গিয়ে আমাদের যেই বস্তুটা আছে সেটার মাপার পরিমাপকৃত দৈর্ঘ্য, M হচ্ছে প্রধান স্কেল পার্ট, V হচ্ছে ভার্নিয়ার সমাপতন, এবং VC হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক। এভাবে হচ্ছে আমরা যে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য আমরা হচ্ছে দশমিকের পর পর্যন্ত হচ্ছে ক্যালকুলেট করতে পারি। আচ্ছা, এখন আমাদের এই আগের স্লাইডটাতে আমাদের আরও একটা বিষয় ছিল, সেটা হচ্ছে গিয়ে স্ক্রু গেজ। যদি তোমরা এই যে ডান পাশে খেয়াল করো, স্ক্রু গেজ। আচ্ছা, স্ক্রু গেজ আর ভার্নিয়ার স্কেল বা স্লাইড ক্যালিপার্সের কাজ মেকানিজম অলমোস্ট সিমিলার, জাস্ট পার্থক্য হচ্ছে স্ক্রু গেজ হচ্ছে গিয়ে কোনো একটা মানে ধরো একটা তার বা যে কোনো একটা সিলিন্ড্রিক্যাল শেপের কিছুর খুব ছোট, সেটা একটা তার হতে পারে, একটা খুব ছোট পাইপ হতে পারে, সেটার ব্যাস বা ব্যাসার্ধ যাই বলো, ব্যাস মাপলেই হয়, ব্যাস মাপার কাজে ইউজ হয়। যেমন ধরো এটা আমি যদি আমরা হাতে কলমটা দেখি, আমরা এই দৈর্ঘ্যটা মাপবো হচ্ছে স্লাইড ক্লিপার্সের মাধ্যমে, আর এটার যে ব্যাসটা আছে সেটা মাপবো আমরা স্ক্রু গেজের মাধ্যমে। তাই স্ক্রু গেজ বেশি ইউজ হয় হচ্ছে কোনো বস্তুর ব্যাস মাপার ক্ষেত্রে, সেটা তার হইতে পারে যে কোনো একটা, বা ছোটো কোনো খুব সরু কোনো পাইপ হইতে পারে, একটা কলম হইতে পারে। আর স্লাইড ক্লিপার্স হচ্ছে গিয়ে দৈর্ঘ্য মাপার কাটতে বেশি ইউজ হয়, এবং দুটোর কাজ হচ্ছে অলমোস্ট সিমিলার। এখানে যে ফর্ম্যাট ইউজ হয় সেটা হচ্ছে গিয়ে আমরা যদি দেখি, ধরো পরিমাপকৃত দৈর্ঘ্য বা ব্যাস, আমরা হচ্ছে যেহেতু ব্যাস নিয়ে কাজ করতে আমরা সরাসরি ব্যাসই লিখি, ব্যাস সমান হচ্ছে গিয়ে এখানে যে জিনিস থাকে, আমরা এখানে পেয়েছিলাম কি প্রধান স্কেল পার্ট, এখানে হবে হচ্ছে রৈখিক স্কেল পার্ট। এখানে হচ্ছে দুটো স্কেল থাকে, এখানে যেমন প্রধান স্কেল আর ভার্নিয়ার স্কেল আছে, এখানে থাকে একটা রৈখিক স্কেল, একটা হচ্ছে বৃত্তাকার স্কেল। রৈখিক স্কেলটা থাকে হচ্ছে আমাদের এইখানে এই বরাবর, আর বৃত্তাকার স্কেলটা থাকে হচ্ছে এই বরাবর, এবং এটার কাজও অলমোস্ট সেম। তোমাদের যদি ক্লাস বা কোথাও তোমাদের স্কুলে যদি কোথাও তোমাদের হচ্ছে গিয়ে ল্যাবরেটরিতে এটা দেখায়, তো তোমরা কাছ থেকে দেখার চেষ্টা করবা, সেখানে হচ্ছে গিয়ে এটার কাজটা অলমোস্ট সিমিলার। এখানে একটা রৈখিক স্কেল থাকে যেটাকে আমরা প্রধান স্কেলের মতো চিন্তা করতে পারি, আর এখানে একটা বৃত্তাকার স্কেল থাকে যেটাকে আমরা হচ্ছে অনেকটা ভার্নিয়ার স্কেলের মতো চিন্তা করতে পারি, যদি এক জিনিস না, কিন্তু অলমোস্ট সিমিলার কাজ। সেখানে ব্যাস হচ্ছে আমাদের রৈখিক স্কেল পার্ট, রৈখিক স্কেল পার্ট যোগ লঘিষ্ঠ গণন গুণ বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। এখানে এগুলোর পরিচয় হচ্ছে কি, দেখো রৈখিক স্কেল পার্ট হচ্ছে কোনটা, যখন আমরা এই জিনিসটার মধ্যে এখানে ধরো এখানে হচ্ছে আমরা কোনো একটা বস্তুকে বসায় এটার ব্যাস মাপতে যাব, তখন হচ্ছে এই পিছনের টুপির মতো একটা অংশ আছে, এই জিনিসটা, এটাকে হচ্ছে ঘোরানো হয়। এটা ঘোরানোর ফলে হয় কি, এই অংশটা সামনে পিছনে মুভ করে। এখন সেই ক্ষেত্রে এই যে রৈখিক স্কেলটা আছে, এখানে একটা স্কেল আছে যেটা, এই জিনিসটা হচ্ছে
আমার ভিজিবল হয়, কারণ এখানে যে স্কেলটা আছে সেটা হচ্ছে এই বৃত্তাকার স্কেল দিয়ে ঢাকা। যখন এখান থেকে হচ্ছে আমি আস্তে আস্তে জিনিসটাকে সরায় নিয়ে আসি তখন হচ্ছে এর মধ্যে রৈখিক স্কেলটা ভিজিবল হয়। এখন এখানে রৈখিক স্কেলের শেষ যে দাগটা এটা ক্রস করে সেটা হচ্ছে আমাদের রৈখিক স্কেলের পার্ট। তোমাদের প্রশ্নের মধ্যে আর এত তো ছবি দেওয়া থাকবে না, তোমাদের প্রশ্ন সরাসরি বলে দেওয়া থাকবে যে রৈখিক স্কেলের পার্ট হচ্ছে কত। আমি তোমাকে বোঝানোর জন্য বোঝাইলাম যে রৈখিক স্কেল পার্ট তুমি বাস্তব জীবনে তুমি কীভাবে নিবা। সেক্ষেত্রে হচ্ছে তোমাদের এই বৃত্তাকার স্কেলটা এই রৈখিক স্কেলের যে দাগটাকে ক্রস করবে সেটা হচ্ছে তোমাদের রৈখিক স্কেল পার্ট। আর তারপর লঘিষ্ঠকরণ কি জিনিস, আমাদের এখানে যেমন ভার্নিয়ার ধ্রুবক ছিল, এখানে লঘিষ্ঠকরণ আসছে। লঘিষ্ঠকরণ সেটাকে আমরা এলসি দিয়েও লিখি, আর লিস্ট কাউন্ট সেখানে হচ্ছে গিয়ে এটাকে প্রকাশ করে হচ্ছে পিচ 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 ভাগ হচ্ছে বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা। বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা। দেখো পিচ হচ্ছে কি জিনিস, যদি আমি টুপিটাকে একবার ঘোরাই পেছনে, যে এটাকে বলে টুপি, এই অংশটাকে বলে টুপি, এটাকে যদি একবার ঘোরাই তাহলে সে হচ্ছে এই বৃত্তাকার স্কেলটা হচ্ছে রৈখিক স্কেল বরাবর যতটুকু অংশ অতিক্রম করে তাকে হচ্ছে পিচ বলে। এটা শুধু তোমাকে সংজ্ঞা জানার জন্য বলে রাখলাম, এটা মাঝে মধ্যে সংজ্ঞা আসে পিচ কাকে বলে। যে রৈখিক টুপি আমার স্ক্রু গেজের টুপিটাকে সম্পূর্ণ একবার ঘোরালে সে আমাদের বৃত্তাকার স্কেল হচ্ছে রৈখিক স্কেল বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাকে তার পিচ বলে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই পিচের মানটা হচ্ছে গিয়ে 1 মিলিমিটার। যদি তোমাকে প্রশ্ন না বলে দেয় তাহলে তুমি পিচের মান 1 মিলিমিটার ধরে নিবা, কিন্তু যদি প্রশ্ন বলে দেয় সেটা ইউজ করতে হবে। আর বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা হচ্ছে এই যে বৃত্তাকার স্কেলটা, এখানে যে একটা এই আমার এই পরিফেরি, এই পেরিফেরি যে আমাদের আছে পরিসীমা বরাবর আছে, সেখানে আমার যে আমার একটা কি বলে এটাকে একটা স্কেল আছে, সেটার মোট যে ভাগ সংখ্যা যেগুলো সেটা হতে পারে 50টা, সেটা হতে পারে 100। তোমাকে প্রশ্ন উল্লেখ করে দেওয়া থাকবে যে বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা কত, সেটা 50 বা 100 এরকমই হয় সাধারণত। সেই দুটাকে ভাগ করলে ওই যে এই পিচকে সেই বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা দিয়ে ভাগ করলে তুমি হচ্ছে লিস্ট কাউন্টটা পেয়ে যাবা। যদি আমাদের ধরো পিচ হয় 1 মিলিমিটার আর বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা থাকে 50, তাহলে এটা হচ্ছে 1/50। এইগুলো আমাদের লঘিষ্ঠকরণ বা লিস্ট কাউন্ট। এর সাথে যা একটা জিনিস গুণাকার আছে সেটা হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। ইটস অলমোস্ট সিমিলার লাইক ভার্নিয়ার সমাপতন। ভার্নিয়ার সমাপতনে যেটা হয়েছিল যে আমাদের একটা দাগ ভার্নিয়ার স্কেলের যে কোনো একটা দাগ প্রধান স্কেলের দাগের সাথে পুরোপুরি মিলে গেছে, সেটাকে আমরা বলতাম ভার্নিয়ার সমাপতন। এখানেও আমাদের রৈখিক স্কেলের যে একটা দাগের সাথে আমাদের বৃত্তাকার স্কেলের যে কোনো একটা দাগ, বৃত্তাকার স্কেলের যে কোনো দাগ ধরো হচ্ছে 50টা মোট ভাগ আছে, তার মধ্যে ধরো 37 নম্বর দাগটা হচ্ছে গিয়ে আমাদের প্রধান স্কেলের দাগ মানে রৈখিক স্কেলের দাগের সাথে মিলে গেছে, তো সেটা হচ্ছে আমাদের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা অঙ্কের ক্ষেত্রে। তাহলে আমাদের এই ক্ষেত্রে যদি আমরা ধরে নেই যে আমাদের রৈখিক স্কেলের পার্ট হচ্ছে ধরো আমরা ধরলাম 2 মিলিমিটার, আর লঘিষ্ঠকরণ হচ্ছে গিয়ে আমাদের 1/50। আমরা একটা উদাহরণ দিলাম যেখানে ধরো আমাদের রৈখিক স্কেলের পার্ট হচ্ছে 2 মিলিমিটার, আমাদের লঘিষ্ঠকরণ হচ্ছে গিয়ে আমরা মাত্রা বের করে দেখলাম যে পিচ 1 এবং বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা 50 হলে লঘিষ্ঠকরণ হচ্ছে আমাদের 1/50। এবং তার সাথে আমরা ধরলাম হচ্ছে আমাদের রৈখিক বৃত্তাকার স্কেলের 37 নম্বর দাগটা হচ্ছে গিয়ে পুরোপুরি বা হচ্ছে গিয়ে আমাদের রৈখিক দাগের সাথে মিলে যায়, তাহলে আমরা সেটাকে আমরা গুণ দিব এর সাথে। এখানে যেই জিনিসটা ক্যালকুলেশন করে আসবে সেটা হচ্ছে আমাদের ওই তারটার ব্যাস বা ডায়ামিটার যাই বলো। এইভাবে হচ্ছে আমরা স্ক্রু গেজ ইউজ করে কোনো একটা বস্তুর ব্যাস পরিমাপ করতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যখন সামনে আগাই, এখন আছে 3টা টপিক। এই 3টে হচ্ছে আসলে ত্রুটি। দেখো তুমি যদি পরিমাপ করো তাহলে তার মধ্যে ভুল ভ্রান্তি তো থাকবেই। এখন সেই ত্রুটিগুলোকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি: চূড়ান্ত ত্রুটি, আপেক্ষিক ত্রুটি আর শতকরা ত্রুটি। তোমাদের বইয়ে বর্তমান যে আমাদের টেক্সট বুকটা আছে এটাকে শতকরা ত্রুটিটাকে ওরা উল্লেখ করছে শতাংশের হিসাবে আপেক্ষিক ত্রুটি, একই কথা যাই বলুক। এখন এগুলো কি জিনিস ভাইয়া? দেখো তুমি একটা জিনিস পরিমাপ করো, ধরো আমি আবারও এটাতে ফিরে আসি, আমাদের এই কলমটা, এটার যে দৈর্ঘ্যটা আমি যদি মাপি, তো এটা একটা অ্যাকচুয়াল দৈর্ঘ্য আছে, সেটা হচ্ছে তার প্রকৃত দৈর্ঘ্য বা প্রকৃত পরিমাপ বা আসল মান। তার সাথে আমি যদি হচ্ছে এটার পরিমাপকৃত মানটাকে আমি যদি পার্থক্য বের করি, ধরো আমি এটার মান হচ্ছে এটার অ্যাকচুয়াল দৈর্ঘ্য হচ্ছে 10 মিলিমিটার ধরো, আর এটার হচ্ছে গিয়ে আমি পরিমাপ করলাম 11 মিলিমিটার, তাহলে এটার মধ্যে ডিফারেন্স যেটা আসলো সেটা হচ্ছে কত? 1 মিলিমিটারের না? তো চূড়ান্ত ত্রুটি হচ্ছে গিয়ে সেই জিনিসটা যে আমাদের প্রকৃত মান আর পরিমাপকৃত মানের যে পার্থক্য, এখন দেখো আমি একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে আমি এই জিনিসটাকে একটা বিষয়ের মধ্যে একটা জিনিসের মধ্যে আমি হচ্ছে আটকায় লিখছি, সেটা হচ্ছে দুটা দাগের মধ্যে, এটাকে বলে পরম মান। এর মানে হচ্ছে গিয়ে
এই জিনিসটার আমি যদি বিয়োগটা করি, প্রকৃত মান বিয়োগ পরিমাপকৃত মান, আমি তো জানি না যে কোনটা বড় কোনটা ছোট, যে কোনো একটা বড় বা ছোট হতে পারে। দেখা গেছে এটার মান 10 মিলিমিটার, আমি এটাকে মেপে 11 পাইতে পারি বা 9 পাইতে পারি, কিন্তু দুই ক্ষেত্রেই এই চূড়ান্ত ত্রুটি হচ্ছে 1 মিলিমিটার। মানে পার্থক্যটা অল টাইম পজিটিভ হবে, এবং সেটা যে সবসময় পজিটিভ হবে, আমি সবসময় পজিটিভ মানটাই নিব, সেটা বোঝানোর জন্য আমি হচ্ছে এটাকে একটা পরম মানের মধ্যে দিয়ে দেখাইছি, এবং এটা হচ্ছে আমাদের চূড়ান্ত ত্রুটি। এরপর আসলে আপেক্ষিক ত্রুটি কি জিনিস। এই যে চূড়ান্ত ত্রুটি আছে মাত্র যে পাইলাম, এই চূড়ান্ত ত্রুটি এটাকে হচ্ছে আমি যদি পরিমাপকৃত মান দিয়ে ভাগ দিই, তাহলে যে আমরা ত্রুটিটা পাই এটা হচ্ছে আমাদের আপেক্ষিক ত্রুটি। মানে আমাদের পরিমাপ করা মানের সাপেক্ষে কতটুকু ত্রুটি হয়েছে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এটাকে বলতেছি আপেক্ষিক ত্রুটি। এবং এই জিনিসটা যদি হচ্ছে 100 দিয়ে ভাগ দিয়ে, 100 দিয়ে গুণ দিয়ে পার্সেন্ট আকারে প্রকাশ করি, সেটা হচ্ছে আমাদের শতকরা ত্রুটি বা শতাংশ হিসাবে আপেক্ষিক ত্রুটি, একই কথা। তো খুবই সহজ জিনিস, পার্থক্যটা যেটা একটা পার্থক্য, প্লাস পজিটিভ নেগেটিভ আমি কিছু মাথা যাব না, আমি শুধুমাত্র পজিটিভ মান নেব, সেটা হচ্ছে আমাদের চূড়ান্ত ত্রুটি। এবং সেটাকে আমি যদি হচ্ছে পরিমাপকৃত মান দিয়ে ভাগ দিই, তখন হচ্ছে আমাদের আপেক্ষিক ত্রুটি, এবং তাকে আমি যদি 100 দিয়ে গুণ করে সামনে একটা পার্সেন্ট চিহ্ন লাগাই দিই, তাহলে সে আমার সাথে শতকরা ত্রুটি বা শতাংশ হিসাবে আপেক্ষিক ত্রুটি। আচ্ছা, এবার আমরা এগুলো আমাদের বই থেকেই নেওয়া, তোমাদের টেক্সট বুক থেকেই নেওয়া, খুব ভালো ভালো দুটো ম্যাথ প্রবলেম দেওয়া আছে তোমাদের টেক্সট বুকে। ম্যাক্সিমাম টাইমে এই ম্যাথগুলোকেই ওরা দেখা গেছে একটু মানটা চেঞ্জ করে ঘুরে ফিরে দেয়, কারণ খুবই স্ট্যান্ডার্ড দুটো কোশ্চেন। আমরা এই দুটো কোশ্চেন একটু সলভ করা ট্রাই করবো। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে কি বলছে, ধরা যাক বর্গাকৃতির একটি বইয়ের দৈর্ঘ্য পরিমাপ করে তুমি 10 সেন্টিমিটার পেয়েছো। ধরা যাক পরিমাপে 10% আপেক্ষিক ত্রুটি হয়েছে, বস্তুটির ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটি কত? আসো এখানে আমরা বেশি দেখি, আমাকে কী কী তথ্য দিয়েছে। সর্বপ্রথম তোমাকে মান দিয়েছে হচ্ছে তুমি যে পরিমাপ করে মান পেয়েছো সেটা হচ্ছে 10 সেন্টিমিটার একটা দৈর্ঘ্য, এবং তাতে বলে দিয়েছে তোমাকে 10% ত্রুটি আছে কোথায়, দৈর্ঘ্যের মধ্যে, এবং তোমাকে বের করতে বলছে ক্ষেত্রফলে সেই ত্রুটিটাকে কত দাঁড়াবে। এখন আমরা দেখি, আমরা জিনিসটা প্রথম আমরা দেখি যে আমাদের পরিমাপ করা মান হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, এটা আমাদের দৈর্ঘ্যের, কিন্তু আমাকে আপেক্ষিক ত্রুটি বের করতে বলছে কার, ক্ষেত্রফলের না। তাহলে আমাদের পরিমাপকে তো দৈর্ঘ্য দিয়ে আমাদের দেখে কাজ নেই, আমি দৈর্ঘ্যটাকে আগে ক্ষেত্রফল বানাই। আমাদের পরিমাপকে তো ক্ষেত্রফল তাহলে দাঁড়াবে হচ্ছে গিয়ে সেটা দাঁড়াবে হচ্ছে 10 গুণ 10 বা 100 সেন্টিমিটার স্কোয়ার। বর্গাকৃতি যেহেতু, তাহলে 10 গুণ 10 100 সেন্টিমিটার স্কোয়ার। এখানে এটা হচ্ছে আমাদের পরিমাপকৃত ক্ষেত্রফল। আমাকে দরকার হচ্ছে গিয়ে এখন আপেক্ষিক ত্রুটি বের করতে আমাদের লাগে কি, একটা লাগে চূড়ান্ত ত্রুটি, একটা লাগে হচ্ছে পরিমাপকৃত মান। তো পরিমাপকৃত মানটা আমি অলরেডি পেয়ে গেছি, আমার এখন লাগবে হচ্ছে চূড়ান্ত ত্রুটিটা কত। এখন চূড়ান্ত ত্রুটি বের করার জন্য আমাকে এই তথ্যটা লাগাতে হবে, সেটা হচ্ছে 10%। এখন দেখো, আমরা যে এই যে ক্ষেত্রফলটা আসছে এটা 10% যদি আমি বলি, তাহলে দেখো আমাদের যে অ্যাকচুয়াল যে মানটা হবে, যে চূড়ান্ত ত্রুটিটা আসবে, সেটা দেখো আমাদের 10% কম হতে পারে, 10% বেশি হতে পারে। ত্রুটির হচ্ছে কোনো এমন একটা জিনিস, সেটা হচ্ছে কম না বেশি একদম আমরা জানি না। তো আমি যদি হচ্ছে এখানে ধরে নিই দৈর্ঘ্যের ক্ষেত্রে আমার 10% আমি কম মাপছি, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলটা আসবে, দেখো আমাদের চূড়ান্ত, আমরা যদি কী বলে এটাকে ত্রুটি সহ ক্ষেত্রফল বের করতে চাই, ত্রুটি সহ ক্ষেত্রফল আমি যদি বের করতে চাই, তো দেখো আমি যদি ধরি হচ্ছে গিয়ে যে 10% করে আমার মান কম নেওয়া হয়, মানে কম হবে, আমার আসলে 10% মানের মধ্যে কমাবো আমি, তাহলে সেক্ষেত্রে আমাদের দৈর্ঘ্যটা আসবে হচ্ছে 10 থেকে কমে আমার হবে আসবে 9, তাহলে হচ্ছে গিয়ে ক্ষেত্রফল হচ্ছে 9 গুণ 9 বা 81 সেন্টিমিটার স্কোয়ার। আর যদি আমার অথবা এটা লিখি, অথবা আমি যদি বলতে চাই যে আমাদের 10% যে ত্রুটি ছিল সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি 10% বেশি মাপছি আমরা, যে 10 আমরা তাহলে আমাদের অ্যাকচুয়াল মানটা হবে যাচ্ছে আসলে গিয়ে 11, তাহলে আমাদের ক্ষেত্রফল হবে হচ্ছে গিয়ে 11 গুণ 11, 11 121। তাহলে দেখো আমরা দুটো ক্ষেত্রফল পাইলাম ত্রুটি সহ, একটা হতে পারে যে 81 আর একটা ধরে 121, এই দুটোই পসিবল। এখন দেখি আমরা এই দুইটার সাথে আমাদের পরিমাপকৃত মানের পার্থক্যটা কত দাঁড়াইতেছে। দেখো প্রথমটা ক্ষেত্রে আমরা যদি পার্থক্য বের করি, সেটা হচ্ছে গিয়ে 100 বিয়োগ হচ্ছে 81, তাহলে এখানে পার্থক্য দাঁড়ায় হচ্ছে 19। আর অথবা আমরা যদি 121 থেকে পার্থক্যটা করি, তাহলে 121 বিয়োগ হচ্ছে 100,
তাহলে সেটা হচ্ছে 21। দেখো আবারও কনফিউজ হয়ে যাবে না, আমি একবার হচ্ছে 100 থেকে বিয়োগ করলাম, আরেকবার হচ্ছে 121 থেকে 100 বিয়োগ করলাম। কেন আমি 100টাকে আগে পিছিয়ে করলাম? কারণ হচ্ছে আমাদের কথা হচ্ছে গিয়ে আমরা শুধু পার্থক্য নেব। পার্থক্য যখন তুমি হিসাব করো তখন তোমার জিনিসটা কি সংখ্যাটা কি পজিটিভ না নেগেটিভ সেটা আমি দেখবো না, শুধুমাত্র পজিটিভ মানে সবসময় নিব। আমাদের কাজ হচ্ছে পার্থক্য বের করা, তাই আমরা হচ্ছে যেভাবে নিলে মানটা পজিটিভ আসে সেভাবে আমরা হচ্ছে জিনিসটা নিচ্ছি আর কি। তো দেখো আমাদের দুইটা মান পাইছি আমরা, একটা হচ্ছে 19 সেন্টিমিটার স্কোয়ার আর একটা হচ্ছে 21 সেন্টিমিটার স্কোয়ার। এই দুটো আমাদের যে কোনো একটা হচ্ছে আমাদের চূড়ান্ত ত্রুটি হতে পারে। এখন কথা হচ্ছে আমরা কোনটা নিব। দেখো ভুল হচ্ছে এমন একটা জিনিস যে ভুল সবসময় বেশি স্বীকার করা ভালো, তাহলে সেফ থাকা যায়। তো এখানে আমরা 19 ভুল নিই, আমাদের ভুল 19 হয়েছে নাকি 21 হয়েছে সেটার মধ্যে আমরা বলবো যে আমাদের ভুলটা হচ্ছে 21, কারণ এটা হচ্ছে বড় মান। আমরা যদি বড়টা নিয়ে ক্যালকুলেশন করি তাহলে আমরা সবসময় সেফ থাকবো। ভুলের ক্ষেত্রে বাবা সবসময় বলছো বেশি যেটা ভুল সেটাকে নিজে থেকে আগে থেকে স্বীকার করে নিলে তোমার অঙ্ক তাহলে অলরেডি অনেকটা সহজ হয়ে যাবে বা অঙ্ক ঠিক আছে তুমি থাকবা। তো এই ক্ষেত্রে আমরা এই ক্যালকুলেশনের পর আমরা দেখাবো যেহেতু 21 সেন্টিমিটার হচ্ছে বড় সংখ্যা, তাহলে আমাদের চূড়ান্ত ত্রুটি হচ্ছে গিয়ে 21 সেন্টিমিটার স্কোয়ার। এখন দেখো তোমার কাছে কি চূড়ান্ত ত্রুটি চাওয়া হয়েছে? চাওয়া হয় নাই, তোমাকে চাওয়া হয়েছে আপেক্ষিক ত্রুটি, ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটি। কিন্তু এটা বের করতে চূড়ান্ত ত্রুটি লাগে যেন আমরা এখন করলাম। এখন আমাদের নেক্সট কাজ একদম সহজ, যদি আমরা সেটা চূড়ান্ত ত্রুটি বের করে ফেলছি তো আমাদের আপেক্ষিক ত্রুটিটা হবে হচ্ছে গিয়ে চূড়ান্ত ত্রুটি ভাগ হচ্ছে পরিমাপকৃত মান। দেখো তাহলে আমাদের চূড়ান্ত ত্রুটি ছিল 21 আর আমাদের পরিমাপকৃত মান ছিল হচ্ছে গিয়ে শুরুতে আমরা লিখছিলাম, যদি মনে থাকে একবার দেখে আসো, সেটা হচ্ছে গিয়ে 100 সেন্টিমিটার স্কোয়ার। এই যে 100, তাহলে আমাদের আপেক্ষিক ত্রুটি দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে 21 ভাগ 100। আমার কাছে ক্যালকুলেটর নাই, যা আছে তাই। এখন আমাদের অঙ্কটা এখানে শেষ হয়ে যেতে পারে, কিন্তু তোমাদের বইয়ে যেটা করছে ওরা হচ্ছে গিয়ে চাইছে আপেক্ষিক ত্রুটি, কিন্তু ওরা শতাংশ হিসাবে আপেক্ষিক ত্রুটিটা দেখাইছে। তো সেক্ষেত্রে তুমি হচ্ছে শতকরা ত্রুটি পর্যন্ত যাবা ক্যালকুলেশনটা, তুমি হচ্ছে গিয়ে লিখবা শতাংশের হিসাবে আপেক্ষিক ত্রুটি, এই যে আমাদের 21 ভাগ 100 গুণ হচ্ছে 100%, তার মানে 21%। শেষ। এখানে একটা দশমিকটা যে মান আছে সেটা, আর এখানে হচ্ছে 21%। এটাই হচ্ছে আমাদের অঙ্কটা ছিল। খুবই ছোট্ট অঙ্ক, সহজ অঙ্ক, কিন্তু এটা মাঝে মধ্যে আসে এবং আসার মতো অঙ্ক। যদি আমাদের জ্ঞান আমাদের সৃজনশীল যদি না আসে এমসিকিউতে প্রায় সময় আসে। এরপর আসি আমরা পরের অঙ্কটাতে, আর এটা আমাদের বই থেকেই নাও, এটা একটা আমাদের বইয়ের অঙ্ক, সেকেন্ড অঙ্ক। এখানে একটা বিষয় আছে, সর্বপ্রথম কথা হচ্ছে আমি প্রশ্ন একবার পড়ি। দেখো বলা হচ্ছে তুমি একটি বাক্স এমন একটি রুলার দিয়ে মাপো যেখানে শুধুমাত্র সেন্টিমিটারে দাগ দেওয়া আছে, শুধুমাত্র সেন্টিমিটারে দাগ দেওয়া আছে, তার মানে ক্ষুদ্রতম একক হচ্ছে সেন্টিমিটার। বাক্সটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হিসাব করে আমি পাইছি কি 10, 5 আর 4। আমার মাপে কত শতাংশ ত্রুটি আছে সেটা আমাকে বের করতে বলছে। এখন দেখো এখানে আমার কোনো ইনফরমেশন দিয়েই দেয়নি যে হচ্ছে আমার আগে তো বলা ছিল 10% ত্রুটি ছিল আমাদের দৈর্ঘ্যের মাপে, বলছিল ক্ষেত্রফলে কত, এখানে আমাকে কিছুই বলে দেয় নাই। তাহলে হচ্ছে আমি কীভাবে আগাবো? প্রথম কথা হচ্ছে একটা তথ্য তোমাকে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে গিয়ে তোমার ক্ষুদ্রতম একক হচ্ছে গিয়ে সেন্টিমিটার। যখন তোমাকে কোনো একটা স্কেলের ক্ষুদ্রতম একক দিয়ে দেয় তখন সবসময় তোমার সেটা যে চূড়ান্ত ত্রুটি সেটা হয় হচ্ছে গিয়ে এই ক্ষুদ্রতম স্কেলের যে ক্ষুদ্রতম যে ঘর তার অর্ধেক। এখানে যেহেতু আমাদের 1 সেন্টিমিটার আমাদের ক্ষুদ্রতম একক, তার মানে এটা আমার হচ্ছে গিয়ে চূড়ান্ত ত্রুটি হচ্ছে গিয়ে 1/2 বা হচ্ছে গিয়ে 0.5 সেন্টিমিটার। তার মানে আমাদের যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের চূড়ান্ত ত্রুটি হচ্ছে গিয়ে 0.5 সেন্টিমিটার। আবারও বলতেছি চূড়ান্ত ত্রুটি যেহেতু বলছি আমি, তার মানে 0.5 সেন্টিমিটারকে আমার বেশি না কম সেটা ক্লিয়ার না, তাই আমাকে দুইটা নিয়েই কাজ করতে হবে। আমি একবার দেখবো যে প্রতিটা ক্ষেত্রে 10, 5, 4 তিনটা মাপার সময় আমি যদি 0.5 বেশি করে নিতাম তখন আমার কত ত্রুটি আসতো,
এবং হচ্ছে যদি আমি কম করে নিতাম তখন আমার কত ত্রুটি আসতো, সেগুলো দিয়ে আমরা হচ্ছে আমাদের বলা হয়েছে কি তোমার মাপে কত শতাংশ ত্রুটি আছে, আচ্ছা ঠিক আছে, সেখান থেকে আমরা হচ্ছে কি তাহলে একটা আলটিমেট ত্রুটি আমার কত আসতেছে সেটা আমরা দেখব। আচ্ছা আমি একটু ক্লিন করে নিই। একটা সেকেন্ড হোল্ড কর। ঠিক আছে, তাহলে আমাদের যেই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে সেটা হচ্ছে 10 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার, এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের চূড়ান্ত ত্রুটি পসিবল হচ্ছে 0.5 সেন্টিমিটার করে। সেটা আমরা জানি কোত্থেকে, আমরা অলরেডি বলে দিলাম যে আমাদের ক্ষুদ্রতম এক ঘরের অর্ধেক দিয়ে। তাহলে দেখো আমাদের দৈর্ঘ্য দাঁড়াতে পারে হচ্ছে গিয়ে 10 ± 0.5 সেন্টিমিটার। আমাদের প্রস্থ দাঁড়াতে পারে 5 ± 0.5 সেন্টিমিটার। আমাদের উচ্চতা দাঁড়াতে পারে 4 ± 0.5 সেন্টিমিটার। এখন আমরা দেখি, আমরা একবার সবগুলো প্লাস নিয়ে আমরা যদি চিন্তা করি তখন দেখি আমাদের এই তিনটা তথ্য ইউজ করে আমাদের আয়তনটা কত দাঁড়ায়। আমাদের পরিমাপকৃত আয়তনটা বা আমাদের যেই ত্রুটিপূর্ণ আয়তন যেটাই বলো, আমাদের আয়তনটা দাঁড়ায় হচ্ছে কত, সরি আমাদের পরিমাপকৃত না, এটা এর মধ্যে হচ্ছে ত্রুটিপূর্ণ আয়তন আমাদের যেটা, আমি কারণ হচ্ছে আমি এই প্লাসটা কনসিডার করে করতেছি। আমাদের ত্রুটিপূর্ণ আয়তন সেটা হচ্ছে গিয়ে 10.5 গুণ হচ্ছে গিয়ে আমাদের 5.5 এবং আমাদের উচ্চতা হচ্ছে 4.5। সেক্ষেত্রে আমাদের আয়তনটা কত আসে, 10.5 গুণ 5.5 গুণ 4.5, 259.875 সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে আমাদের ত্রুটিপূর্ণ আয়তনের প্রথমটা দেখলাম। আর যদি আমরা নেগেটিভ চিন্তা করে আমরা ক্যালকুলেশন করি সেক্ষেত্রে আমাদের ত্রুটিপূর্ণ আয়তনটা আসবে কত, এই জিনিসটা আমাদের আসবে হচ্ছে গিয়ে 10.5 থেকে আমরা 0.5 বিয়োগ গেলে আমার আসে হচ্ছে 9.5। তেমনভাবে আমরা প্রস্থ আসে হচ্ছে 4.5 এবং উচ্চতা আসে হচ্ছে আমাদের 3.5। এগুলো আমাদের হিসাব করে আমাদের আয়তনটা কত আসে, 9.5, 4.5, 3.5। আমাদের যে আয়তন সেটা আসে হচ্ছে 149.625 সেন্টিমিটার কিউব। এগুলো হচ্ছে আমাদের ত্রুটিপূর্ণ আয়তন। আমরা যদি পরিমাপকৃত আয়তনটা দেখতে চাই, আমাদের পরিমাপকৃত আয়তনটা কত ছিল, সেটা হচ্ছে গিয়ে 10 গুণ 5 গুণ 4 বা 10 গুণ 5 গুণ 4 হচ্ছে আমাদের 200। এটা মুখোমুখি করা যায়, তো যাই হোক একটা না করতে করতে আসলে ক্যালকুলেটারের মধ্যে ডিপেন্ডেন্ট হয়ে গেছে। যাই হোক, তাহলে হচ্ছে আমাদের পরিমাপকৃত আয়তন পাইলাম, আমাদের ত্রুটিপূর্ণ দুইটা আয়তন পাইলাম। এখন আমরা যাবো হচ্ছে আমাদের চূড়ান্ত ত্রুটিতে আমরা গিয়ে দেখি সেক্ষেত্রে আমাদের কত পাই। দেখো চূড়ান্ত ত্রুটির ক্ষেত্রে দুইটা মান পসিবল, তাই না? যেহেতু আমাদের ত্রুটিপূর্ণ মান দুইটা, সেক্ষেত্রে আমাদের প্রথমে আসতে পারে হচ্ছে গিয়ে 259.875, 259 বিয়োগ হচ্ছে 200, এটা হইতে পারে। সেটা হচ্ছে তাহলে হচ্ছে আমাদের চূড়ান্ত ত্রুটি দাঁড়াবে হচ্ছে 59.875 সেন্টিমিটার কিউব। অথবা আমাদের চূড়ান্ত ত্রুটি হতে পারে হচ্ছে গিয়ে 200 বিয়োগ 149.625, 149.625। সেক্ষেত্রে আমাদের চূড়ান্ত ত্রুটি দাঁড়াবে হচ্ছে গিয়ে 200 মাইনাস 149.625, তাহলে সেটা হবে হচ্ছে গিয়ে
50.375 সেন্টিমিটার কিউব। তো দেখো আবার একই জিনিস, আমাদের চূড়ান্ত ত্রুটির ক্ষেত্রে যেটা হচ্ছে সবচেয়ে বড় সেটাই আমরা নিব, কারণ আমরা ভুলের ক্ষেত্রে সবচেয়ে বড়টা নিয়ে কাজ করতে চাই। তো এক্ষেত্রে 50 আর একটা হচ্ছে 59 পয়েন্ট সামথিং, তাহলে আমরা এটা নিব 59.875। তাহলে আমাদের চূড়ান্ত ত্রুটি হবে হচ্ছে গিয়ে, ত্রুটির সময় কাউন্ট করবো যেটা আমরা, সেটা হবে হচ্ছে গিয়ে 59.875 সেন্টিমিটার কিউব। এবং এটা আমরা বের করার পরে বাকি কাজ আমাদের সেম। আমরা যদি হচ্ছে আপেক্ষিক ত্রুটি বের করতে চাই, আপেক্ষিক ত্রুটি বের করতে চাই, তাহলে হচ্ছে আমাদের এই যে 59.875 আছে, এটাকে আমার ভাগ দিতে হবে হচ্ছে আমাদের পরিমাপকৃত মান দিয়ে, সেটা হচ্ছে আমাদের ছিল 200। আর শতাংশ হিসেবে আপেক্ষিক ত্রুটি বের করার জন্য আমরা এটাকে হচ্ছে গিয়ে 100 দিয়ে গুণ দিব, সামনে পার্সেন্টের জন্য দিয়ে দিব। তো শুধু এতটুকু বের করলে সেটা আসবে হচ্ছে আমাদের আপেক্ষিক ত্রুটি, আর এটাকে 100 দিয়ে গুণ করে সামনে পার্সেন্ট চিহ্ন দিয়ে দিলে হচ্ছে আমাদের আসবে শতাংশ হিসেবে আপেক্ষিক ত্রুটি। তো বন্ধুরা, আজকের মতো আমাদের টপিক ছিল এতটুকুই। এই অধ্যায়টা হচ্ছে গিয়ে মোটামুটি সবাই ইগনোর করে যায় এই জন্য, কারণ এটা বলে সহজ চ্যাপ্টার বা শুরুর দিকে চ্যাপ্টার, অনেক স্যার এটা পড়াইতে চায় না, বলে যে তোমরা নিজেরা পড়ে নিও। কিন্তু আমি বলবো তোমরা যদি এই জিনিসটা ভালো মতো পড়ো বা তোমরা ভালো মতো প্র্যাকটিস করো, তাহলে হচ্ছে এখানে বেশ কয়েকটা এমসিকিউ, বেশ কয়েকটা জ্ঞানমূলক অনুধাবন, এবং তোমাদের কপাল ভালো থাকলে বেশ কিছু তোমরা হচ্ছে সৃজনশীল প্রশ্নের মধ্যে পাইতে পারো। অনেক ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে গিয়ে বোর্ড পরীক্ষার মধ্যে বাচ্চাদের হচ্ছে গিয়ে সরকার চায় যে কিছুটা ছেলেমেয়েরা মানে কয়েকটা প্রশ্নে অ্যান্সার করতে পারুক। সেক্ষেত্রে দেখা যায় যে কিছু ক্ষেত্রে দেখা যায় যে বেশ কিছু ক্ষেত্রে ঘর মধ্যে একটা দুটা প্রশ্ন এখান থেকে দেওয়া থাকে, আর না হলে এমসিকিউ জ্ঞানমূলক অনুধাবন তোমরা পাবাই ইনশাল্লাহ। ঠিক আছে, আজকের মতো এতটুকুই। তোমরা নেক্সট চ্যাপ্টারগুলোর জন্য আমরা হচ্ছে তোমরা এই চ্যানেলটা ফলো দিয়ে রেখো, আমরা এর পরবর্তী চ্যাপ্টারগুলো খুব শীঘ্রই নিয়ে আসবো ইনশাল্লাহ। গুড নাইট।